আচ্ছা, অধ্যায়টা শুরু করার আগে প্রথমে সূত্র আর বেসিক যে কনসেপ্টগুলো আছে এগুলো ক্লিয়ার করে দিই। প্রথমে কথা বলতেছি তড়িৎ প্রবাহ নিয়ে। তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয় I দিয়ে। I ইকুয়াল টু কিউ বাই টি। এখন কিউ জিনিসটা কি? কিউ হচ্ছে কোনো একটা বস্তুর আধান বা চার্জ। কিউ হচ্ছে আধান বা চার্জ। টি কি? টি হচ্ছে সময়। এখন কতটুকু সময়? আচ্ছা, তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা এরকম হচ্ছে যে কোনো একটা পরিবাহী একক সময়ে বা ১ সেকেন্ড সময়ে যতটুকু আধান প্রবাহিত হয় কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে, সেটাই কিন্তু সেই পরিবাহীটার কি? I বা তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ I এর একক কি? একক হচ্ছে অ্যাম্পিয়ার, যেটাকে A দিয়ে প্রকাশ করা হয়। আর আধান বা চার্জের একক কি? কুলম্ব। সময়ের একক কিন্তু সেকেন্ড। গেল। এখন আসো ২ নম্বরে। ২ নম্বর সূত্রতে। আচ্ছা, তড়িৎ প্রবাহ যখন পড়তেছি এখানে আরেকটা জিনিস বলে রাখি। কোনো একটা বর্তনী মানে সার্কিট আরকি, এটাও পড়াবো। তো মনে রাখবা যে তড়িৎ প্রবাহের দিকটা সবসময় কিন্তু পজিটিভ থেকে নেগেটিভ এর দিকে যায়। মনে করো আমি যদি এখানে একটা সার্কিট অঙ্কন করি, এটা যদি একটা তড়িৎ কোষ দিই, আর এখানে যদি একটা বাল্ব বা এরকম কিছু একটা সংযুক্ত করি, তাহলে যেটা বড় টান বা বড় দাগ এটা মানে কিন্তু পজিটিভ, আর ছোট দাগটা মানে নেগেটিভ। তাহলে তড়িৎটা কোন দিকে প্রবাহিত হবে? অবশ্যই বড় থেকে ছোটর দিকে। এই বড় বলতে বোঝাচ্ছে এর এই বিন্দুটার বিভবটা বেশি এই পয়েন্টের, তো এখান থেকে কম বিভবের দিকে যাবে। আর একই সাথে ইলেকট্রন যেটা, এটা অন্য কালার দিয়ে দেখাই, ইলেকট্রন কিন্তু আবার কম বিভব থেকে বেশি বিভবের দিকে যাবে। এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখার লাগবে। তাহলে আই যেটা, এটা যায় হচ্ছে বেশি বিভব থেকে কম বিভবে। আর ইলেকট্রন যেটা, সেটা যায় এর উল্টাটা আর কি, কম বিভব থেকে বেশি বিভবের দিকে যায়। আচ্ছা, তা আশা করি বুঝতে পারছো। এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি নিয়ে আলোচনা করব? তড়িৎচালক শক্তি। যদি স্থির তড়িৎ পড়ে থাকো তাহলে এটা অবশ্যই জানার কথা, বিভবের সূত্রটা ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। ভি ইকুয়াল টু কি? ডাব্লিউ বাই কিউ। আসলে তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক শক্তি বা এর একক মানে সূত্রটা কিন্তু সেম, ডাব্লিউ বাই কিউ। তবে আর ভি কিন্তু সেম না। এটার সম্পর্কটা এরকম বলা যেতে পারে যে হচ্ছে সাধারণত ভি এর চেয়ে বড় হয়, তবে ক্ষেত্র বিশেষে সমানও হতে পারে। এটা হচ্ছে বিভব। আর এটা হচ্ছে তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তি বা ব্যাটারি বা উৎস যেটা থাকে তার পাওয়ার কতটুকু, মানে পাওয়ার ঠিক না, মানে ওটার বিভব কতটুকু, ওটাও তুমি এটা দিয়ে প্রকাশ করতে পারো। আচ্ছা, যাই হোক, ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই কিউ। এটা মনে রাখবে, সূত্রটা কোথাও কাজে লাগতে পারে। এরপরে চলে যাই বিভব পার্থক্যে। মনে করো এ বি একটা পরিবাহী। এ বিন্দুর বিভব হচ্ছে ভি এ, আর বি বিন্দুর বিভব হচ্ছে ভিবি। এখন এটা যে পরিবাহী, ধরে নিই যে এ বিন্দুর বিভবটা বেশি কার তুলনায়? বি বিন্দুর বিভবের চেয়ে। যদি এরকম কন্ডিশন হয় তাহলে কি হবে? তাহলে এই দুইটার মধ্যে বিভব পার্থক্য তৈরি হবে। বিভব পার্থক্যটা কি হবে? অবশ্যই বড়টা মাইনাস ছোটটা। বিভব পার্থক্য ইজ ইকুয়াল টু, এখানে হবে ভি এ মাইনাস ভিবি। আচ্ছা, আমি কিন্তু এক ভাগেই বলছিলাম যে কারেন্ট বা তড়িৎ প্রবাহ কিন্তু বেশি বিভব থেকে কম বিভবের দিকে যায়। যেহেতু এটার বিভব বেশি, তাহলে এখানে কারেন্টটা কোন দিকে যাবে? আই যাবে এদিকে। আর ইলেকট্রন কোন দিকে যাবে? ইলেকট্রন অবশ্যই যাবে উল্টা দিকে। আচ্ছা, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আহ, এই
সিস্টেমটাতে বা এই পরিবাহীতে তোমার ইলেকট্রন বা কারেন্ট কতক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে। বিভব পার্থক্য সৃষ্টি হয় বলেই কিন্তু কারেন্ট এক জায়গা থেকে অন্য জায়গায় যায় বা বেশি বিভব থেকে কম বিভবের দিকে যায়। যখনই দুই জায়গার বিভবটা সমান হয়ে যাবে তখন কিন্তু আর কারেন্ট প্রবাহিত হবে না, তখন ইলেকট্রনও প্রবাহিত হবে না। কারেন্টের প্রভাব মিললে ইলেকট্রনের প্রভাব, ইলেকট্রন যদি কম বিভব থেকে বেশি বিভবের দিকে যায় তাহলে তড়িৎ প্রবাহটা হবে বেশি বিভব থেকে কম বিভবের দিকে। এটা একটু মনে রাখতে হবে। এরপর আসো বিখ্যাত ওহমের সূত্র। ওহম বা ওম যেটাই বলো, ওহমস ল বা ওহমের সূত্র। ওহমের সূত্রটা কি বলছে? ওহমের সূত্রটা বলছে যে তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে, এখানে একটা জিনিস মনে রাখবা, তাপমাত্রা অবশ্যই কনস্ট্যান্ট ধরে রাখছে, স্থির থাকলে বলছে। এখন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের কি সমানুপাতিক বলছে। আর বলছে হ্যাঁ, বিভব পার্থক্যের সমানুপাতিক মানে কথাটা উনি এভাবে বলছে যে কোনো একটা পরিবাহীর মধ্যে, মনে করো এটা একটা পরিবাহী, এ বি একটা পরিবাহী, এ বিন্দুর বিভব হচ্ছে ভি, বি বিন্দুর বিভব হচ্ছে ভিবি। তো এখানে যে তড়িৎ প্রবাহটা হবে আই, এটা হচ্ছে কিসের সমানুপাতিক হবে? এদের বিভব পার্থক্য ধরে নি, এদের বিভব পার্থক্যটাকে ভি, ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু ভি, ভি কিন্তু বিভব পার্থক্য এই ক্ষেত্রে, নট বিভব। আইটা কিসের সমানুপাতিক হবে? ভি এর সমানুপাতিক হবে। এখান থেকে তুমি যদি ভি বাই আই করো একটা ধ্রুবক চলে আসবে। আচ্ছা আমি আরেকটু এক্সপ্লেন করি। সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি আসে? ধ্রুবক আসে, ধরে নিলাম কে। আর এখান থেকে আসলে এখানে ধ্রুবকটা কে না, এটা ধ্রুবক হচ্ছে আর। আর এখান থেকে যদি আমি সরি ভি আই ইকুয়াল, এখানে কেই ধরলাম, ঠিক আছে। আর এখান থেকে যদি আমি ভি বাই আই করি তাহলে কি আসবে? ওয়ান বাই কে, তাই না? এই ওয়ান বাই কে ইকুয়াল টু ধরা হয় আর বা রোধ। তাহলে সূত্রটা কি? ভি বাই আই ইকুয়াল টু আর, এখান থেকে ভি ইকুয়াল টু কি লেখা যাবে? আই আর। এটাই হচ্ছে তোমার মেইনলি কি ওহমের সূত্র। ওহমের সূত্র। আচ্ছা, ওহমের সূত্রটা আশা করি বুঝতে পারছো। এরপরে এখানে কি যেন বলতেছিলাম, ও ভি ইকুয়াল টু আই আর যদি জানে থাকো তাহলে আর ইকুয়াল টু কি বলা যাবে? ভি বাই আই বলা যাবে। আবার এখান থেকেই আই ইকুয়াল টু কি বলা যাবে? ভি বাই আর বলা যাবে। তাহলে একটা সূত্র থেকে তিনটা সূত্র মানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো আই ইকুয়াল টু কি? ভি বাই আর। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের কিন্তু সূত্র হয়ে গেল একটা। আমরা কিন্তু তড়িৎ প্রবাহের সূত্র কি পড়ছি? আই ইকুয়াল টু কিউ বাই টি। এখান থেকে কিউ ইকুয়াল টু কি বলা যাবে? আইটি বলা যাবে। এটা হচ্ছে আলাদা তড়িৎ প্রবাহের সূত্র। এই যদি ভোল্টেজ এবং রোধ দিয়ে যদি তড়িৎ প্রবাহের সূত্র জানতে চাই তাহলে আই ইকুয়াল টু ভি বাই। এখন কথা হলো আই ইকুয়াল টু ভি বাই আর। আচ্ছা আমরা একটু আগে তড়িৎ চালক শক্তি নিয়ে কথা বলতেছিলাম। ই ইকুয়াল টু কি? ডাব্লিউ বাই কিউ। আবার বলছিলাম যে ভি ইকুয়াল টু কি? ডাব্লিউ বাই কিউ। দুইটাই সেম, বাট সেম না, বা সূত্রগুলো সেম বাট এরা কিন্তু হুবহু সিমিলার না। কেন সিমিলার না একটু যদি বুঝাই তাহলে দেখো, এখানে যে তড়িৎ প্রবাহের সূত্রটা আমি বের করছি বা লিখছি আই ইকুয়াল টু কি? ভি বাই আর। বাট এটাই যদি আমার বিভব সরি পরিচালক শক্তি দিয়ে লিখি তাহলে ইকুয়াল টু আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই কি? আর প্লাস আর। আচ্ছা এখানে কোনটা কি জিনিস এটা তো বলিনি, অবশ্যই এটা বোঝার কথা। এই ভিটা হচ্ছে বিভব পার্থক্য, নট বিভব, বারবার বলতেছি এটা হচ্ছে বিভব পার্থক্য। আর এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, সরি আর হচ্ছে রোধ, আর হচ্ছে নর্মাল রোধ আর কি। রোধ কি এটা আস্তে আস্তে পড়াবো। আর আই তো জানোই তড়িৎ প্রবাহ। তাহলে কথা হচ্ছে আমি বলছিলাম যে কি ভি আর ই প্রায় কাছাকাছি। আচ্ছা ই জিনিসটা কি এটা আর একটু ক্লিয়ার করি। মনে করো এটা হচ্ছে একটা তড়িৎ কোষ, এখানে একটা তোমার বাল্ব লাগানো আছে, এটা জ্বলছে, প্লাস থেকে যাবে মাইনাসের দিকে আইটা। আর
ইলেকট্রন যাবে এদিকে, ইলেকট্রনের দরকার নেই, গেল। এখন এই যে বাল্বটা লাগাইছি এইটার একটা রোধ আছে না? রোধ কি এটা আমি আসতেছি, রোধ হচ্ছে ইলেকট্রন বা তড়িৎ প্রবাহের যে বাধা দেয় সেটাই হচ্ছে রোধ। বাধা দানকারী যে একটা মান সেটাই হচ্ছে ধর্ম, সেটাই হচ্ছে রোধ। তো এটার মান মনে করো আর, যেটার দেওয়া আছে রোধ সেটা হচ্ছে আর। আর এই এই ব্যাটারিটার বিভব বা ভোল্টেজ যেটা সেটা দেওয়া আছে হয়তো বা বা তোমার হচ্ছে এই যে দেওয়া আছে, এটা মনে করো 12 ভোল্ট দেওয়া আছে, এটা তোমার হচ্ছে ই। এখন ইলেকট্রন যে এদিক থেকে এদিকে যাবে বা তড়িৎ প্রবাহ যে এদিক থেকে এদিকে যাবে, এখানে তো তোমার এই প্রবাহে এটা তো হচ্ছে তোমার তার বা পরিবাহী। পরিবাহীটার কি কোনো অভ্যন্তরীণ রোধ থাকতে পারবে না? একটা তামার তার, মনে করো এটা একটা তামার তার, তুমি এই পাশে যেই পরিমাণ কারেন্ট দিবা এই পাশে কি সেম পরিমাণ কারেন্টই বের হবে? কিছুটা তো লস হবেই, কারণ এটারও একটা অভ্যন্তরীণ রোধ আছে। আবার যে ব্যাটারি লাগাইছো একটা, ব্যাটারিটার কি অভ্যন্তরীণ রোধ থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। রোধটা পড়াইলে এই কথাগুলো আরো ক্লিয়ার হবে, তখন আমি এই সূত্রটা আবার লিখবো, সমস্যা নেই। তো এটার কিন্তু অভ্যন্তরীণ একটা রোধ থাকে, ধরে নেওয়া হয় এর ভিতর দিয়ে যে কারেন্ট প্রবাহের সময় যে বাধাটা পায়, এটাতে তো বাধা পাবে, ভালো মতো বাধা পাবে, এটা মেইন রোধ। বাট এর ভিতরে যাওয়ার সময় যখন বাধা পায় তখন সেটাকে নাম দেওয়া হয় অভ্যন্তরীণ রোধ। এটা কি অভ্যন্তরীণ রোধ? যখন আই ক্যালকুলেট করা হয় তড়িৎচালক শক্তি কনসিডারে, তখন অভ্যন্তরীণ রোধটাকেও কাউন্ট করা হয়। প্রশ্নে যদি অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকে বা বলা থাকে এমনি, যদি এখানে ছোট করে আর এইভাবে দেওয়া থাকে, তাহলে অবশ্যই তোমরা এই সূত্রটা ইউজ করবা, এই সূত্রটা ইউজ করতে হবে। আচ্ছা, আমি তোমাকে যখন বলছিলাম যে ভি বা এই যে এর সম্পর্কটা হচ্ছে ভি এর চেয়ে বড় হবে অথবা সমানও হতে পারে ক্ষেত্র বিশেষে। কেন সমান হবে, কখন সমান হবে এটা বলতেছি। যখন অভ্যন্তরীণ রোধ থাকবে না, দেখো অভ্যন্তরীণ রোধ যখন থাকবে না তখন এটা তো জিরো, তাহলে ই বাই আর ইকুয়াল টু আই, ভি বাই আর ইকুয়াল টু, তখন ভি আর ই কিন্তু সমান। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অভ্যন্তরীণ রোধ থাকে। তো অভ্যন্তরীণ রোধ থাকলে কি হবে, এটা আর আর যদি গুণ করে দাও, আই এর সাথে আর গুণ হয়ে যাবে আই আর, প্লাস আই এর সাথে ছোট আর গুণ, এটা হয়ে যাবে আই আর। আর হচ্ছে ই, আমরা জানি আই আর মানে কি, এই যে ভি ইকুয়াল টু আই আর, জানি তো নাকি? তাহলে আই আর ইকুয়াল টু কত, ভি। তাহলে এই আই আর ইকুয়াল টু ভি, ভি প্লাস আই ছোট হাতের আর ইন্টু ই। তাহলে দেখো, তুমি যদি ইতে যেতে চাও, কি লাগতেছে, ভি তো আছেই, তার সাথে আই আর যোগ করা লাগতেছে, মানে অভ্যন্তরীণ যে ভোল্টেজটা সেটা যোগ করে তারপর তুমি ভি পাবে। আই আর কিন্তু কি অভ্যন্তরীণ ভোল্টেজ, অভ্যন্তরীণ বিভব। আর যেহেতু অভ্যন্তরীণ রোধ, তাহলে আই আর কি হবে, অভ্যন্তরীণ বিভব। এই মেইন বিভব আর অভ্যন্তরীণ বিভব যোগ করলে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক শক্তিটা পাবো, পাবো। তাহলে দেখো, কোনো কিছুর সাথে কোনো কিছু যোগ করে এটা পাওয়া যাচ্ছে, তার মানে অবশ্যই ইটা বড় ভি এর চেয়ে। যখন আর থাকে না তখন আই আর তো জিরো হয়ে যায়, তখন ভি আর ই কি হয়ে যায়, সমান হয়ে যায়। আশা করি বুঝতে পারছো এটা। আচ্ছা, আমরা যে এতক্ষণ ধরে রোধ রোধ করতেছিলাম, রোধ নিয়ে একটু কথাবার্তা বলি। হোয়াট ইজ রোধ? রোধ হচ্ছে যখন একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে বা আই চলবে। তো তড়িৎ প্রবাহ চলার জন্য কি হবে, তার উল্টা দিকে ইলেকট্রনের প্রবাহ হওয়া লাগে। তো ইলেকট্রনের প্রবাহ সময় এই, এটা মনে করো তামার তার, তামার তার কি অনেকগুলো কপার বা তামার পরমাণু দিয়ে তৈরি। যখন ইলেকট্রনগুলো চলবে তখন ওই পরমাণুগুলোতে বাধা পাবে না, বাধা পাবে। এই বাধা পাওয়ার কারণে তোমার তড়িৎ প্রবাহটা কি হয়ে যাবে, কমে যাবে। তো এই কারণে তোমার হচ্ছে এই বাধার যে ধর্মটা এটাকে বলা হয় রোধ। বুঝতে পারছো, বাধার ধর্মটা রোধ। আর আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে রোধক। রোধটা হচ্ছে ধর্ম, মানে যেই ধর্মটা বাধা দিচ্ছে। আর রোধক হচ্ছে যন্ত্র, যেই যন্ত্রটা বাধা দেওয়ার কাজ করতেছে। এই রোধের তোমার চারটা সূত্র আছে। সূত্রগুলো হচ্ছে আহ, মানে এটা প্রশ্ন প্রায় আসে 2 মার্কের জন্য। রোধ চারটি বিষয়ের উপর নির্ভরশীল। বিষয়গুলো কি কি? 1 নম্বরে হচ্ছে দৈর্ঘ্য, আর এর সাথে দৈর্ঘ্য সমানুপাতিক, মানে কোনো একটা, তুমি যদি, আচ্ছা 1 মিনিট,
আচ্ছা, মনে করো এটা একটা পরিবাহী বা তামার তার, এটা একটা পরিবাহী বা তামার তার। আচ্ছা তুমি দেখো, দুইটার আমি মোটামুটি মোটা বা পুরুত্বটা কি রাখছি, সেম রাখছি। তাহলে যখন এই সূত্রটা বিবেচনা করবে তখন কিন্তু এই যে ব্যাসার্ধ, সরি ক্ষেত্রফল যেটা ওটা ইয়া থাকবে, তাপমাত্রা স্থির থাকবে, এগুলো সব স্থির ধরে আর কি করা হয়, কনস্ট্যান্ট ধরে। যাই হোক, আর সমানুপাতিক গেল এর মানে বোঝাচ্ছে যে যত দৈর্ঘ্য বাড়বে তত রোধ বাড়বে। দেখো, যখন একটা ইলেকট্রন এটার মধ্যে দিয়ে যাতায়াত করতেছে সে তো বাধা পাচ্ছে, ঠিক আছে? তো সে অল্প দূরত্ব যাচ্ছে, সে অল্প বাধা পাচ্ছে। সেম ক্যাটাগরির আরেকটাতে যদি যখন বেশি দূরত্ব যাবে তার বাধা কি বেশি পাবে না? অবশ্যই বেশি পাবে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে আর সমানুপাতিক 1/a। এটাতে আমরা দৈর্ঘ্যটা সেম রাখবো, বাট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কম বেশি রাখবো। দেখো, হুম, দেখো আমি এদের দৈর্ঘ্যটা সেম রাখছি, এখানে আবার দৈর্ঘ্য, টেম্পারেচার, এই যে উপাদান, ঘনত্ব যেগুলা, এগুলা হচ্ছে স্থির থাকবে। তো যখন এইভাবে হবে বিষয়টা, দেখো দুইটার দৈর্ঘ্য কিন্তু সেম, মানে একটার এই ভিতরের রাস্তাটুকু কম, একটার হচ্ছে বেশি। তো তুমি বলো, তোমাকে যদি একটা এরকম একটা দরজা দেওয়া হয়, এখন বলা হয় মনে করো এই দরজা দিয়ে 5 জন লোক ইজিলি অনায়াসে ওই পাশে যাইতে পারে একসাথে। বাট তোমাকে যদি বলে এখানে 50 জন পাঠাও, তো বেশি জন পাঠাইতে গেলে অল্প জায়গার মধ্যে বেশি কষ্ট হবে, ওরকম আর কি। তো জায়গা যদি অল্প থাকে বা এটাতে তোমার রোধটা কি হবে, বেশি হবে। আর এটা তো অনেক ফাঁকা, তার বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা একটু কম, তাহলে এখানে রোধটা কি হবে, কম হবে। আর সবসময় মনে রাখবা, আই ইকুয়াল টু কি, ভি বাই আর, তাই না? মানে আর যদি কমে তাহলে আই কি বেশি হয়, আবার আর যদি বাড়ে আই হচ্ছে কমে যায়। তো এটার রোধ বেশি মানে কি, আই কম। আর রোধ কম মানে কি, আই বেশি। তাহলে আর সমানুপাতিক 1/, তারপরে এরপরে হচ্ছে কি বলা আছে, ও, এগুলো হচ্ছে তোমার সূত্র আকারে নেই, মানে এমনি বলা আছে উপাদান। পরিবাহীটা কোন উপাদানের তৈরি? যদি তামার উপাদান দিয়ে তৈরি হয় ওইটার একটা রোধ থাকবে একরকম, যদি রূপার হয় আরেক রকম। তারপর 4 নম্বর হচ্ছে তাপমাত্রা, টেম্পারেচার। তোমার টেম্পারেচার যত বাড়ে, এটা তোমার দেখলাম এক বোর্ডে আসছে, টেম্পারেচার যত বাড়বে তত কি আর বাড়বে, এবং তত আই কমবে। আবার টেম্পারেচার যদি কমে তত রোদ কমে যাবে আর আই বেড়ে যাবে। এখন কথা হচ্ছে, তবে মনে রাখবে এটা পরিবাহীর জন্য, পরিবাহীর ক্ষেত্রে। কেন এরকমটা হচ্ছে, আমরা জানি টেম্পারেচার যদি বাড়াই এদের মধ্যে কি থাকে, সঞ্চালনশীল ইলেকট্রন থাকে। টেম্পারেচার বাড়লে এদের মধ্যে এগুলো ছোটাছুটি হয় এবং এদের মধ্যে সংঘর্ষ হয়। তখন সংঘর্ষ মানে কি, রোদ বেড়ে যাওয়া, তখন আই কমে যায়, তখন আই কি হয়, কমে যায়। আবার যখন হচ্ছে টেম্পারেচার কম থাকবে তখন তো এদের মধ্যে সংঘর্ষ কম হবে, তখন বাধাও কম পাবে, তখন আইটা বেড়ে যাবে। বাট অর্ধপরিবাহীর ক্ষেত্রে এর উল্টাটা হয়। অর্ধপরিবাহীরা সিলিকন, জার্মেনিয়াম। অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন আর জার্মেনিয়াম এগুলো। তো যাই হোক, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, ওই যে পরিবাহীর উল্টাটা হয়, টেম্পারেচার বাড়াইলে আর কমে যায়, আই বেড়ে যায়। দেখো এই পাশে বলছিলাম টেম্পারেচার বাড়াইলে আর বাড়ে, আই কমে। এখানে বলতেছি আর কমে, আই বাড়ে, উল্টাটা। আবার টেম্পারেচার কমাইলে আর বাড়ে, আই কমে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এমসিকিউতেও আসতে পারে, 2 মার্কের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি দুইটা সূত্র বলছি, আর সমানুপাতিক এল, আর সমানুপাতিক 1/a। এই দুটো সূত্রকে যদি মার্জ করো তাহলে লেখা যাবে আর সমানুপাতিক L/a। এই সমানুপাতিক চিহ্ন উঠে গেলে যদি একটা ধ্রুবক আসে, এখানে একটা রো ধ্রুবক আসে, আর এটা হয় L/a। এখন কথা হচ্ছে এটা কিন্তু রোধের আরেকটা সূত্র, রোধের সূত্র আবার এখানে হচ্ছে আর কি, আর তো রো দুইটা জানোই। এই রোটা কি, রো হচ্ছে, রো কিন্তু ঘনত্ব দিয়েও কিন্তু রো প্রকাশ করা পারে, এটা কিন্তু ঘনত্ব না। এই রোটা হচ্ছে আপেক্ষিক রোধ, এই রোটা কি, আপেক্ষিক রোধ। এল কি, এলটা হচ্ছে, এলটা হচ্ছে ওই যে পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য। আর এ কি, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল।
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হইল পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি? এটাকে a দিয়ে প্রকাশ করা হয়, আর a ইকুয়াল টু পাই আর স্কয়ার। মনে করি এটা একটা পরিবাহী, এটাতে একটা ব্যাসার্ধ থাকে, ওই ব্যাসার্ধ হচ্ছে এটা। তাহলে মোটামুটি আমাদের অর্ধেকগুলো সূত্র কভার হয়ে গেল, আর অল্প একটু আছে, আমরা আস্তে আস্তে পড়বো। আচ্ছা, এটা হচ্ছে রো হইল, এটাকে আপেক্ষিক রোধ বা রোধকত্ব বলা হয়, এটাকে আপেক্ষিক রোধ বলা হয় বা রোধকত্ব, রোধকত্ব। আচ্ছা, এই রো আর এর এত রোদ রোদ যে করতেছে, রোদের একক কি বলা হয়েছে? এককটাই তো বলিনি। একক হচ্ছে ওহম, এটাকে এইভাবে লেখা হয়, মানে উল্টা কাপের মতো, মনে করো এইভাবে কাপ থাকে না, তো উল্টাই দিলে এটা হয়ে যায় রো- এই যে রোদ আর কি, রোদ, রোদ আর কি, এটা দিয়ে প্রকাশ ওহম, এককটার নাম হচ্ছে ওহম। আর দৈর্ঘ্যের একক কি? মিটার। এটার একক কি? মিটার স্কয়ার। তাহলে এই রো এর একক কি হবে? দেখো, এটার একক কি? ওহম। রো থাকলো, এটার একক কি? মিটার। এটা কি? মিটার স্কয়ার। কাটাকাটি করলে নিচে থাকে মিটার, মিটারটা এই পাশে গুণ করলে এটা ইকুয়াল টু হয় ওহম মিটার। তাহলে রোধের একক কি? রোধ এই রোধকত্বের একক বা আপেক্ষিক রোধের একক কি? ওহম মিটার। এটার একক ওহম মিটার। আশা করি বুঝতে পারছো, এই সূত্রটা অবশ্যই মনে রাখা লাগবে। আচ্ছা, এখান থেকে তুমি চাইলে রো এর সূত্র বের করতে পারবা। তুমি যদি রো লেখো, সাপোজ রো, তাহলে এটা এইদিকে নিয়ে গেলা, এলটা নিচে নিয়ে আসলা, আর সাথে কি ছিল? আর। তাহলে আর এ বাই এল, এটা হচ্ছে মানে এই সূত্রটাই আর কি, এদিক ওদিক নিয়ে গিয়ে করে ফেললাম। আচ্ছা, এর পরে আরেকটা সূত্র বলি, সেটা হচ্ছে যে এটার কি যেন বলে, এটার মানে রাশিটার নামটা ভুলে গেছি, এটা সম্ভবত সিগমা বলা হয়। হ্যাঁ, সিগমা। আমরা আমরা দেখলাম কি, রোজ রোজ এটা এটা হচ্ছে তোমার রোধকত্ব, রোধকত্ব। আর এই সিগমাটা কি? সিগমাটা হচ্ছে পরিবাহকত্ব। রোধকত্ব পরিবাহকত্ব সবসময় একে অপরের বিপরীত, তাহলে সিগমা ইকুয়াল টু কি হবে? ওয়ান বাই রো। আমরা অলরেডি রো এর সূত্রটা জানি, আর এ বাই এল। তো ওয়ান বাই রো মানে ওয়ান বাই আর এ বাই এল, এলটা উপরে চলে যাবে, তাহলে এল বাই আর এ। এটা হচ্ছে সিগমা এর সূত্র, পরিবাহকত্বের সূত্র। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি এখানে। এরপরে আমরা আরো কিছু জিনিসে আগাই। বর্তনী, বর্তনী বা ইংরেজিতে হয় সার্কিট, সার্কিট। আচ্ছা, বর্তনী জিনিসটা কি? এটা তো একটু আগে বলছি অবশ্য। বর্তনী হচ্ছে সার্কিট আর কি, মেইনলি যেখানে তড়িৎ যন্ত্র থাকে। তড়িৎ যন্ত্র কি কি থাকে? যেমন প্রথমত ব্যাটারি থাকে, ব্যাটারির চিহ্নটা কিন্তু এরকম যে একটা বড় ছোট, বড় ছোট, যে পাশে বড়টা থাকে এটা হচ্ছে প্লাস, ছোটটা থাকলে মাইনাস, এটা হচ্ছে ব্যাটারি। আর তড়িৎ কোষের যে চিহ্নটা, কোষের চিহ্নটা এরকম, একটা বড় একটা ছোট, এটা হচ্ছে তড়িৎ কোষ। আর এখানে যে এরকম থাকে, এটা দ্বারা বোঝাচ্ছে বাল্ব। আবার এটা দিয়েও বাল্ব বোঝায়, মানে আমাদের বাসা বাড়িতে যে লাইট জ্বালে সেই বাল্ব। তারপর সুইচ বোঝানোর জন্য ইউজ করা হয় এই যে এরকম। যদি আমি এটা একটু মডিফাই করি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সুইচ। যদি এটা এখানে এভাবে লাগাই দিই, তাহলে কারেন্ট প্রবাহ শুরু হবে। আর উঠাই দিলে কিন্তু শুরু হবে না, বাসা বাড়িতে আমরা কিন্তু সুইচ ইউজ করি। তারপর অনেক সময় এমিটার থাকে, এমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? তড়িৎ পরিমাপ করা হয়, তড়িৎ প্রবাহ পরিমাপ। আর ভোল্টমিটার দিয়ে
বিভব পার্থক্য পরিমাপ করা হয়। আর গ্যালভানোমিটার দিয়ে পরিমাপ করা হয় কি, এটা হচ্ছে তড়িৎ, মানে তড়িৎ আছে কিনা, কোনো একটা ইয়ের মধ্যে কারেন্ট আছে কিনা এটা দেখা হয়। তারপর এই যে অনেক সময় দেখবে এরকম আছে, এটা হচ্ছে ভূসংযোগ বা আর্থিং। তারপর রোধ, রোধকে সাধারণত এইভাবে প্রকাশ করা হয়। আর কি, আর পরিবর্তনশীল রোধকে প্রকাশ করা হয় এইভাবে, ফিউজ, এইভাবে। এগুলা যন্ত্রপাতি মানে চিনলেই হবে মোটামুটি। এখন বর্তনী দুই প্রকার আছে, একটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী, এটাকে শ্রেণী সংযোগ বর্তনী। এক মিনিট। উম, আচ্ছা, এবার শুরু করি শ্রেণী সংযোগ বর্তনী। শ্রেণী সংযোগ বর্তনী, শ্রেণী সংযোগ বর্তনীতে কি হয়, এইখানে যে রোধগুলো আছে বা তড়িৎ যন্ত্রগুলো আছে এগুলো হচ্ছে পর্যায়ক্রমে সাজানো থাকে, একটার পরে একটা, মনে করো এটার পজিটিভ এটা, এটার নেগেটিভ এটা, তারপর এইটার পজিটিভ, দেখো এটার নেগেটিভ যেখানে শেষ হয়েছে এটার পজিটিভ ওখানে শুরু হয়েছে, এটা নেগেটিভ পাশে, আবার আরেকটার এইটার আবার পজিটিভ এটা, পজিটিভ নেগেটিভ। তাহলে দেখো শ্রেণী সংযোগ মানে একটার পরে একটা শ্রেণীতে সংযুক্ত থাকবে, এটাই হচ্ছে শ্রেণী। আর শ্রেণী সংযোগ বর্তনীতে শ্রেণী সংযোগ বর্তনীতে দেখো মেইন একটা তো তড়িৎ প্রবাহ থাকে আই, ভোল্টেজ মনে করো ভি, তো এই প্রতিটার মধ্যে দিয়ে সেম তড়িৎ প্রবাহটা হয়, বাট ভোল্টেজ কিন্তু সেম থাকে না। এখানে যখন এখানে যাবে এই কিছুটা ভোল্টেজ লস করে এখানে ভোল্টেজ কিন্তু কমে যাবে, তারপরে যত যাবে তারও আস্তে আস্তে ভোল্টেজ কমে যাবে। তাহলে শ্রেণী সংযোগ বর্তনীতে একটা জিনিস মনে রাখবা, আই সেম, ভি বা ভোল্টেজ ডিফারেন্ট। আচ্ছা, শ্রেণী সংযোগ বর্তনীতে তুল্য রোধ বের করা, তুল্য রোধ, দেখো এখানে তিনটা রোধ পাশাপাশি আছে, মানে শ্রেণী সংযোগে আছে, শ্রেণী সংযোগ বর্তনীতে এগুলো যদি নাম দিই আর ওয়ান, আর টু, আর থ্রি, তাহলে তুল্য রোধটা কি হবে, আর এস দ্বারা প্রকাশ, এস মানে হচ্ছে সিরিজ বা শ্রেণীতে আছে এই জন্য। তাহলে এখানে তুল্য রোধটা কি হবে, আর ওয়ান, আর টু, আর থ্রি। শ্রেণী সংযোগ বর্তনীতে জাস্ট নর্মালি যোগ করলেই কিন্তু তুল্য রোধ পাওয়া যায়। এখন তুল্য রোধ জিনিসটা কি, তুল্য রোধ মানে হচ্ছে যে এখানে তিনটা বসাইলে যে কাজ দিচ্ছে, এই তিনটার পরিবর্তে যদি আমি এই আর এসটা বসাই, সেম পরিমাণে আমি এখানে কাজ করতে পারবো, বা সেম পরিমাণে আই যাবে, ভি এগুলো সেম পরিমাণে থাকবে। এটা হলো তুল্য রোধ, শ্রেণী সংযোগ। আর আরেকটা আছে সমান্তরাল সংযোগ বর্তনী, সমান্তরাল সংযোগ বর্তনী। এখন সমান্তরাল সংযোগ বর্তনীতে কিভাবে হয়, মনে করো এটা হচ্ছে ব্যাটারি বা কোষ, হুম, এটাতে হচ্ছে দুইটা ফিক্সড পয়েন্ট থাকে, আর এদেরকে ইয়ে করে এখানে তোমার রোধগুলো থাকে। দেখো এইটাতে কি ছিল, এটার প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে গেছে, আর এটা দেখো সবগুলা প্লাস একদিকে, সবগুলা মাইনাস একদিকে, এটা কিসে আছে তাহলে, প্যারালালে আছে, আর ওয়ান, আর টু, আর থ্রি। দেখো একটার সাথে মানে এটা সংজ্ঞাটা এরকম যে রোধগুলো সবগুলো রোধের একটা বিন্দু, মানে একটা বিন্দু একটা নির্দিষ্ট বিন্দুতে এবং বাকি বিন্দুগুলো আরেকটা নির্দিষ্ট বিন্দু যদি থাকে, তাহলে এই রোধটাকে মানে এই ইয়াটাকে কি বলে, সমান্তরাল সংযোগ বর্তনী বলে। এটারও তুল্যরোধ যদি বের করতে চাও তাহলে তুল্যরোধের সূত্রটা হবে, শ্রেণীতে কি করছি নর্মালি যোগ করে দিয়েছিলাম, আর এখানে তুল্যরোধটা হবে, এটাকে আরপি দিয়ে প্রকাশ করা হয়, আরপি মানে প্যারালাল বা সমান্তরাল, ওই জন্য আরপি। তুল্যরোধ হবে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। সরি এখানে একটু ভুল গেছে, আরপি বলা যাবে না, এটাকে বলতে হবে
1/rp। তো তুমি 1/rp এর মান লসাগু টসাগু করে বের করবা, পরে এটাকে উল্টাই দিবা, এদিকের যোগফলটা উল্টে দিলে তুমি আরপিটা ইজিলি পেয়ে যাবে। আরপিটা মেইনলি তোমার তুল্যরোধ। আশা করি তুল্যরোধের বুঝতে পারছো। আমরা ম্যাথ প্র্যাকটিস করবো, আগে আমরা বেসিকগুলো শেষ করি তারপরে। আচ্ছা, তুল্যরোধ তো শেষ, এরপরে আমাদের আসতে হবে তড়িৎ ক্ষমতা। আচ্ছা দেখি ক্ষমতার আগে অন্য কিছু আর পড়ানো বাকি থাকলো নাকি। উম, ও আচ্ছা, তুল্য রোধ বের করব বা আমরা বিভিন্ন রোধের মধ্যে দিয়ে ভোল্টেজ হাবিজাবি যখনই বের করব তখন কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। উম, ওটা একটু বেশি একটা বলে, মনে করো এরকম একটা সার্কিট দেওয়া আছে। তাহলে দেখো এগুলা কিন্তু এক একটা রোধ, R1, R2, R3, R4, R5, R6, এখানে শ্রেণী সমান্তরাল মিক্স করা আছে। তো সবসময় মনে রাখবা যেটা বড় প্রান্তটিতে পজিটিভ, ছোটটা কি নেগেটিভ। তো বড়টার দিক থেকে আই যাওয়া শুরু হবে, বিভব প্রবাহ সবসময় বড় থেকে ছোটোর দিকে যাবে, মানে বড় বিভব থেকে ছোট বিভবের দিকে। তাহলে এটার ভিতর দিয়েও কি আইটাই প্রবেশ করবে, যেহেতু ডিরেক্ট এর সামনে আই আসছে, এর সাথে শ্রেণীতে কিন্তু আছে এটা। তো এটার ভিতরেও কি প্রবেশ করবে, আই বের হয়ে যাবে। বাট এইখানে দেখো আইটা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আমি যদি সামনের স্লাইডে যাই, এখানে যেটা বলা হয়নি আর কি, এখানে যে আইটা যায় না, এখান পর্যন্ত আসে আই, ঠিক আছে। বাট এই তিনটাতে আই আবার আলাদা আলাদা হয়ে যায়। একটাতে হয়ে যায় I1, একটাতে হয়ে যায় I2, আর একটাতে হয়ে যায় I3। এই তিনটা আবার একসাথে বের হয়, I1, I2, I3। এই I1, I2, I3 মিলে আবার তৈরি হয় মেইন আইটা। এই ক্ষেত্রে এখানে কি বলছিলাম, ভি সেম আই ডিফারেন্ট, সরি আই সেম ভি ডিফারেন্ট। এটার ক্ষেত্রে এদের সবগুলোরই বিভব পার্থক্য সেম, কারণ যেহেতু পয়েন্ট দুইটা একটা নির্দিষ্ট পয়েন্টে লাগানো আছে। তাহলে এখানে কি হবে, ভি সেম হবে, আই ডিফারেন্ট হবে সমান্তরালের ক্ষেত্রে। আচ্ছা এখানে দেখো আমাদের এই যে আই যাচ্ছে এখান থেকে, এখানে আই শ্রেণীতে যেহেতু আইটা আই থাকবে, বাট এখানে দুইটা পয়েন্টে ভাগ হয়ে গেছে। একটা যদি I1 ধরি, একটা I2। আবার এখান থেকে I2 যেহেতু I2 বের হবে, I1 বের হবে। আবার এখানে আবার দুইটা পয়েন্ট সেম হয়ে গেছে। দেখো যে একটা পয়েন্ট ভেঙে দুইটা হয়েছে, আবার ওই দুইটা মিলে যেটা হবে সেটা কিন্তু আগেরটার সমপরিমাণই হবে। অর্থাৎ I ইকুয়াল টু I1 প্লাস I2 লেখা যাবে এখানে। এদিক দিয়ে আই, এদিক দিয়ে আই, এখানে এসে শেষ হবে। তাহলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখা লাগবে যখন আমরা ম্যাথগুলো সলভ করবো আর কি। আচ্ছা এখন আমরা ম্যাথে যাওয়ার আগে আরো কিছু বেসিক পড়ার লাগবে, এগুলো একটু দেখে। আচ্ছা এরপরে যাব তড়িৎ ক্ষমতাতে। তড়িৎ ক্ষমতা আমরা জানি, আমরা অলরেডি জানি যে ভি এর একটা সূত্র পড়ছি, ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, অথবা আরেকটা বলছিলাম যে ই ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, একই জিনিস। যাই হোক, ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, এই ডাব্লিউটা কি, কাজ। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যাবে, ভি কিউ। তাহলে এটা কি কাজের পরিমাণ পাইলাম, এটা আধান, এটা ভোল্টেজ। আর আমরা জানি ক্ষমতা মানে কি, কাজ ভাগ সময়। কাজ কত, ভি কিউ, সরি, কাজ হচ্ছে ভি কিউ, নিচে হচ্ছে সময়। আবার শুরুর দিকে একটা সূত্র বলছিলাম, কিউ ইকুয়াল টু আই বাই টি। এই যে কিউ বাই আই ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে কিউ বাই টি সমান কি হবে, এই যে এই অংশটুকু হবে আই।
তার মানে তড়িৎ ক্ষমতাকে যদি পি দিয়ে প্রকাশ করো, পি ইকুয়াল টু ভিআই। পি ইকুয়াল টু কি? ভিআই। আচ্ছা, পি ইকুয়াল টু ভি এটা একটা সূত্র। আবার ভিএ ইকুয়াল টু আমরা কি জানি? আইআর। তো ভি এর জায়গায় যদি আইআর বসাই, এইদিকে তো একটা আই আছে, তখন কি হয়ে যাবে? আই স্কোয়ার আর হয়ে যাবে। আবার আই ইকুয়াল টু কত? ভি বাই আর। তো আই এর জায়গায় যদি ভি বাই আর বসাই, ভি তো আছে, এদিকে ভি বাই আর বসালাম, তাহলে এটা কি হয়ে যাবে? ভি স্কোয়ার বাই আর। তাহলে তোমার প্রশ্নে যেরকম থাকবে সেটার উপর ডিপেন্ড করবে তুমি কোন সূত্রটা ইউজ করতেছো ক্ষমতা। যদি তোমার ভি আর আই দেওয়া থাকে তাহলে এটা, যদি আই আর আর দেওয়া থাকে তাহলে এই সূত্র, যদি ভি আর আর দেওয়া থাকে তাহলে এই সূত্রটা ইউজ করতে হবে। এটা হলো ক্ষমতা। অনেক ম্যাথে তোমাদের ইয়ে বের করতে বলে, এই যে কত ইউনিট, ইউনিট বিদ্যুৎ বিল, বিদ্যুৎ খরচ হয়েছে, বিদ্যুৎ বিল কত, এরকম কিছু ম্যাথ থাকে। কারণ ইউনিট জিনিসটা কি, এটাকে তোমাকে চেনা লাগবে, নাহলে ওই ম্যাথগুলো পারবা না। আমরা বাসা বাড়িতে দেখি যে আমাদের যে কারেন্ট আমরা যে ইউজ করি, কারেন্ট বলতে বিদ্যুৎ যে ইউজ করি, তো এটার বিল কিন্তু ইউনিটে আসে। মনে করো 70 ইউনিট হইলো, 1 ইউনিটের দাম 5 টাকা হলে 5 7 35, 350 টাকা কারেন্ট বিল আসে, এরকম আর কি। এখন এটা ভ্যারি করে বিদ্যুতের ইউনিটের মূল্যটা। তো ইউনিট জিনিসটা কি, ওয়ান ইউনিটটা কি? ওয়ান ইউনিট এই কথাটার অর্থ হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার মানে 1 ঘন্টায় যদি তুমি 1 কিলোওয়াট বিদ্যুৎ খরচ করো, তাহলে যেই পরিমাণটা আসে সেটাই কিন্তু 1 ইউনিট। বুঝতে পারছো? আচ্ছা দেখো, কিলোওয়াটটা কিসের একক? ক্ষমতার একক। ঘন্টাটা কিসের একক? সময়ের একক। পি আর টি। পি ইকুয়াল টু আমরা কি জানি? ডাব্লিউ বাই টি। আবার ডাব্লিউ ইকুয়াল টু কি? পিটি। মানে আমরা মেনলি ইউনিট মানে আমরা কাজ বের করতেছি, বাট কাজ আমরা বের করি ওয়াটে এবং সময় দিই সেকেন্ডে। বাট এইখানে ক্ষমতাটা তোমাকে কিলোওয়াটে বসাতে হবে। যদি ওয়াটে দেওয়া থাকে প্রশ্নে, ওটাকে 1000 দিয়ে ভাগ করে কিলোওয়াটে নিয়ে আসতে হবে। আর সময় মিনিটে দেওয়া থাকলে ওটাকে 60 দিয়ে ভাগ করে ঘন্টায় আনতে হবে, অথবা ঘন্টা দেওয়া থাকলে তো ঘন্টা আরও বেশি ভালো, ডিরেক্ট ঘন্টায় বসাতে হবে। তো যদি প্রশ্ন করা যায়, বলা যায় এরকম যে একটি 60 ওয়াটের বাল্ব দৈনিক 5 ঘন্টা চললে মে মাসে কত কারেন্ট বিল আসবে আর কি। আর বলে দেওয়া আছে 1 ইউনিট সমান 5 টাকা। তাহলে দেখো, আমরা ক্ষমতা কি বের করবো? ডাব্লিউ বের করবো। ডাব্লিউ ইকুয়াল টু কি? পিটি। ক্ষমতাটা কিসে বসাবো? কিলো ওয়াটে, বাট এখানে কিসে দেওয়া আছে? ওয়াটে। 60 ওয়াট, এটাকে কিলো ওয়াট গেলে 1000 দিয়ে ভাগ করলে হবে, অথবা 10 ইনভার্স 3 দ্বারা গুণ করলেও হবে। আর সময়টা কিসে আছে? 5 ঘন্টা। বাট এটা কি বলছে? মে মাস। মে মাসে কত দিন? 31 দিন। একদিনে 5 ঘন্টা চলে, তাহলে মে মাসে মোট কত ঘন্টা চলবে? 31 × 5, তাহলে 31 × 5 ঘন্টা। এটা যদি গুণ করো, যা আসবে ততই আমার কি? ইউনিট। গুণটা একটু করে দেখি। 60, এটা আসে 9.3, 9.3 ইউনিট। তাহলে 1 ইউনিট সমান কত বলা আছে? 5 টাকা। অতএব 9.3 ইউনিট সমান কত হবে? 5 × 9.3 টাকা। 3 5 15, 5 হাতে 1, 5 9 45, আর 46, 46.5 টাকা। এভাবে করতে হবে আর কি। আমাদের মোটামুটি শেষ থিওরি নিয়ে আলোচনা বা বেসিক নিয়ে আলোচনা। আমরা এখন ম্যাথে যাইতে পারবো। আচ্ছা, আমরা বেসিকগুলো শেষ করেছিলাম। আজকে আমরা ম্যাথমেটিক কিছু শিখবো, মানে কিছু সিকিউ সলভ করব, চলতরিৎ রিলেটেড। প্রথমে সহজ সিকিউ দিয়ে শুরু করতেছি, পরে আস্তে আস্তে একটু জটিলের দিকে যাব। আচ্ছা দেখি এই সিকিউটাতে কি বলছে। আচ্ছা, সার্কিটটাকে আলাদাভাবে ড্র করে নিই। এখানে যে সার্কিটটা দেওয়া আছে এটাকে ড্র করে নিই। একটা ব্যাটারি দেওয়া আছে 12 ভোল্টের,
আর এখানে একটা রোধ দেওয়া আছে R1, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু। এরপরে এখানে একটা রোধ দেওয়া আছে R2, R3, দেন এটা হচ্ছে সি বিন্দু। আর এখানে একটা রোধ আছে, এটা হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে R4। ওহমের সূত্রটা হচ্ছে, ওহমের সূত্র বিবৃত করতে বলছে ১ নম্বরে। ওহমের সূত্রটা কি ছিল? নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর বিভব পার্থক্য, কোনো পরিবাহীর রোধ, কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ তার বিভব পার্থক্য সমানুপাতিক। আর এটার হচ্ছে খ নম্বরটা কি বলছে? তড়িৎ প্রেরণের সময় ভোল্টেজ পরিবর্তন করা হয় কেন? যখন আমাদের বাসাবাড়ি থেকে বিদ্যুৎটা আসে, সেটা কিন্তু অনেকটা রাস্তা অতিক্রম করে তারপরে আসে। অনেক বড়, বড় পিলার, বড়, বড় তার অতিক্রম করে তারপর কিন্তু আসে। তো এই মনে করো এরকম পিলারে এভাবে তারে, তারে করে কারেন্টগুলা এসে আমাদের হচ্ছে মনে করো এটা বাসাবাড়ি, এখানে যায় তখন কানেকশনটা আসে। তো এত পিলার দিয়ে আনার কারণে অনেকটা তড়িৎ কিন্তু এখানে লস হয়ে যায়। কারণ এই তারটার কি একটা রোধ আছে না? তো ভোল্টেজটা কেন করা? ভোল্টেজটা কিন্তু বাড়ায় দেওয়া হয়। ভোল্টেজ বাড়ায় দিলে কি হয়? এটার হচ্ছে যে তড়িতের যে লসটা IR স্কয়ার, সরি I স্কয়ার R, এটা কিন্তু মেইনলি তড়িৎ লস, মানে তড়িতের ক্ষমতা যেটা আরকি, ওটা কিন্তু তড়িৎ লস হিসেবে কাজ করে। এটা কিন্তু কমে যায় যখন আমরা বিভবটা অতিরিক্ত বাড়ায় ফেলবো। তো তোমরা দেখবা যে এই যেসব কারেন্টের তারে অ্যাক্সিডেন্ট হয় বা মানুষ মারা যায়, ওগুলো কিন্তু অনেক হাই ভোল্টেজ থাকে। হাই ভোল্টেজ কেন থাকে? কারণ যখন তুমি অনেক দূরের একটা পাওয়ার স্টেশন থেকে বিদ্যুৎ আনতেছো তোমার বাসাবাড়িতে, অনেকটা পথ অতিক্রম করে বিদ্যুৎটাকে আসা লাগতেছে। তো এত পথ অতিক্রম করতে যদি হাই ভোল্টেজে না আনো, তাহলে কিন্তু এই IR স্কয়ারের মানটা কমবে না বা বেশি থাকবে, তখন কিন্তু লস বেশি হবে। লস কমানোর জন্য মেনলি ভোল্টেজটা পরিবর্তন করা হয়। আচ্ছা, এরপরে কি বলছে? তুল্যরোধ। তুল্যরোধ বের করার জন্য আমরা দুইটা সূত্র জানি। শ্রেণীর ক্ষেত্রে জানি RS ইকুয়াল টু R1, R2, এভাবে যতগুলো থাকবে আর কি, R3 ডট 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 RN পর্যন্ত চলতে থাকে। আবার সমান্তরালে যদি থাকে, কোনো বর্তনী, তাহলে কীভাবে তুল্যরোধ বের করে? RP, সরি 1/RP ইকুয়াল টু 1/R1, 1/R2, এইভাবে ডট 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 যতগুলো N থাকবে আর কি, রোধ থাকবে আর কি, ততগুলো 1/RN পর্যন্ত। তো এইখানে দেখো কোনগুলো শ্রেণীতে আছে, কোনগুলো সমান্তরালে আছে। এখানে দেখো এটা কিন্তু নর্মালি আছে, মানে ব্যাটারির সাথে ডিরেক্ট কানেক্টেড। তারপর এই দুইটা কিন্তু আবার কিসে আছে? সমান্তরালে আছে। এখন যেগুলো সমান্তরালে আছে আগে এগুলো নিয়ে কাজ করি। এই সার্কিটটাকে আমি রিড্র করব। আচ্ছা দেখো এখানে হচ্ছে কি বললাম? সমান্তরালে আছে। তো যখন সমান্তরালে থাকবে তখন তুল্যরোধ কি হবে? এই যে এই সূত্রটা ইউজ হবে। তখন তুল্যরোধের সময় কি হবে? এই সূত্রটা ইউজ হবে। মানে আমি কিন্তু এখন করতেছি। তাহলে বলবো যে R2 আর R3 সমান্তরালে আছে। বলবো R3, R2 কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে আগে এই দুইটার তুল্যরোধ বের করে নিই। তো এই দুইটা তুল্যরোধ বের করলে তুল্যরোধ কি জানি? 1/RP ইকুয়াল টু 1/R2 প্লাস 1/R3, যেহেতু এই দুইটা সমান্তরালে আছে। তাহলে 1/R2 কত? R2 এর মান কিন্তু বলা আছে প্রশ্নে, R2 হচ্ছে 6, আর R3 কত বলা আছে? 12। লসাগু যদি করো কত আসবে? 12, 2 এখানে 1, তাহলে 3/12, কাটাকাটি করলে 1/4, মানে 1/RP এর মান আসলো 1/4, তাহলে RP এর মান কত আসবে? 4 ওহম। অর্থাৎ তুল্যরোধ, এই দুইটা রোধের তুল্যরোধ পাইলাম 4 ওহম। আমরা জানি তুল্যরোধ মানে যে রোধগুলো আছে সেগুলোর পরিবর্তে যে রোধটা ইউজ করা যায়। তার মানে এখন আমরা এই দুইটা রোধের জায়গায় আগে ছিল কত? আগে ছিল R2 and R3। এখন এটার নাম RP, RP1ও দিতে পারো বা শুধু RPও বলতে পারো। তাহলে এখানে আমরা RP পেয়ে গেলাম ওই দুইটা রোধের জায়গায়। এটা অন্য কালে দিয়ে রেখি। কি পেলাম? RP কত ওহম পাইলাম? 4 ওহম পাইলাম। এই যে RP 4 ওহম পাইলাম। এখন দেখো আগে কি ছিল? এই দুইটা সমান্তরালে ছিল। ওই দুইটাকে আমি এখন কিসে নিয়ে আসলাম? একটাতে নিয়ে আসলাম 4 ওহমে। এখন কিসে হয়ে গেল? কিন্তু এখন দেখো তিনটা কিন্তু শ্রেণীতে আছে। এটা একটা, এটা একটা, মানে দেখো একই পাশ দিয়ে গেছে, শ্রেণীতে আছে। শ্রেণীতে থাকলে কি হয়?
শ্রেণীর সূত্রটা কি? শ্রেণীর সূত্রটা হচ্ছে এই যে এরকম নর্মালি আর কি যোগ করে দিব। R1 এর মান কত দেওয়া আছে? 5, এটা 5 ওহম। আর R4 এর মান দেওয়া আছে কত? 1 ওহম। তাহলে এই তিনটাই যোগ করে দিলে আমরা বর্তনীর তুল্য রোধটা পেয়ে যাব, বা RS যেটা এটা পাবো আর কি। কি ওই যে R1 যোগ করব, আর একটা যে RP পাইলাম একটু আগে ওইটা যোগ করব, আর হচ্ছে আর মানে এইটা, এইটা অ্যান্ড এইটা, এই তিনটা নর্মালি যেভাবে যোগ করে দেবো। তার মানে এটার মান 5, এটার মান হচ্ছে 4, এটার মান 1। তাহলে 5 4 9 আর 1 কত? 10 ওহম। অর্থাৎ এখন যদি আমি সার্কিটটা যদি এই পাশে নিয়ে আসি, দেখো এখানে কিন্তু এই তিনটা রোধ ছিল, তিনটা রোধ এখন আমরা হচ্ছে এটার তুল্য রোধ বের করছি 10 আসছে। এখন ওই তিনটা রোধের পরিবর্তে কিন্তু আমি এখন একটা রোধই ব্যবহার করতে পারবো। যে একটা রোধ ব্যবহার করবো সেটাই কিন্তু বর্তনীটার তুল্য রোধ। আমাদের পরীক্ষায় বারবার এই চিত্রগুলো আর্ট করা লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বারবার আর্ট করে দেখাচ্ছি। প্রথমবারে একটা চিত্র আর্ট করলেই হবে। তাহলে তুল্য রোধ কত আসছে? 10। আচ্ছা, তোমাদের বেসিক পড়ানোর সময় বলেছিলাম যে আই, যেটা তড়িৎ প্রবাহ, যেহেতু এটা বড় টান তাহলে এটা প্লাস, আর ছোট যেহেতু এটা মাইনাস। আই সবসময় বড়টা থেকে বের হবে এবং এগুলা দিয়ে যাবে। আই, এটা দিয়ে আই, এটা দিয়ে আই। আচ্ছা এখানে দেখো, আই যাচ্ছে, আই যাচ্ছে, আই যাচ্ছে। এইখানে গিয়ে আইটা দুইটা পার্টে ভাগ হয়ে যাচ্ছে। ধরে নাও এটা I1 আর নিচেরটা I2। ধরে নাও উপরেরটা হচ্ছে I1 আর নিচেরটা ধরে নাও I2। তাহলে এখানে কি লেখা যাবে? I ইকুয়াল টু I1 প্লাস I2। কিন্তু বলছি যে একটা থেকে যদি দুইটা বিভক্ত হয় তাহলে ওই দুইটার যোগফল সমান ওইটা লেখা যাবে। আবার I1 এখান থেকে এটার ভিতর দিয়ে I1ই যাবে, এটার ভিতর থেকে I2 যাবে। I1 I2 মিলিত হবে, আবার কিসে পরিণত হবে? মেইন যে I ছিল এই I এ পরিণত হবে। তাহলে এদিক দিয়ে কি যাবে? শুধু I, এখানে এসে আইটা শেষ হয়ে যাবে। তাহলে এই ডিস্ট্রিবিউশনটা আশা করি বুঝতে পারছো। আমাদের এটা কেন বললাম? এই যে R2, R3, R4, মানে এই যে R2, R3, R4, এগুলো এই তিনটার মধ্যে তড়িৎ প্রবাহ সমান কিনা এটা বের করতে বলছে। তড়িৎ প্রবাহের মান বের করবো আর কি, তখন এগুলো কিন্তু কাজে লাগবে। আচ্ছা এখন দেখো, তুল্যরোধ কিন্তু বের হয়ে গেছে, এটাই কিন্তু গ এর অ্যান্সার। এখন আসি ঘতে। ঘতে কি বলছে? যে R2 R3 রোধকের তড়িৎ প্রবাহের সমষ্টি বর্তনীর R4 রোধের প্রবাহের সমান কিনা। মানে আমরা R2 আর R3 রোধের তড়িৎ প্রবাহ আলাদা আলাদাভাবে বের করব, এবং কি এবং হচ্ছে তাদের সমষ্টি করব। আবার R4 এরটা আলাদাভাবে বের করব, তাদের সমষ্টি করব। তাদের দেখব যে এদের সমষ্টি R4 এর যে বর্তনীর যে প্রবাহটা তার সমান হচ্ছে কিনা। মানে এই ঘ নাম্বারে জানতে চাইছে যে আই R2 এর মধ্যে যে আইটা যায় ওইটা, আবার R3 এর মধ্যে যে আইটা যায় সেটা ইকুয়াল টু R4 এর মধ্যে যে আইটা যায় সেইটা। এই দুইটার যোগ করলে এটা সমান হচ্ছে কিনা এটা দেখবো আর কি। তাহলে চিত্রটা একবার আবার এই পাশে নিয়ে আসা লাগবে, নিয়ে আসি। তাহলে দেখো আমাদের কি বের করতে হবে? R2 এর মধ্যে তড়িৎ প্রবাহ বের করতে হবে, I2 এর মধ্যে তড়িৎ প্রবাহ বের করতে হবে। আচ্ছা আমরা আগে বর্তনীর মেইন আইটা বের করে নিই, এটা তো বের করতে লাগবে। আমরা বর্তনীর ভি জানি 12 ভোল্ট, আবার আমরা তুল্য রোধ জানি, তুল্য রোধ আর বা আর এস যেটাই বলো জানি কত ওহম? 10 ওহম। তাহলে আমরা বর্তনীর মূল প্রবাহটা, মূল তড়িৎ প্রবাহ বা আই যেটা, এটা যদি বের করতে যাই আই ইকুয়াল টু কি? ভি বাই আর। ভি কত? 12, আই আর কত? 10। তাহলে কত আসবে? 1/2 অ্যাম্পিয়ার আসলো। 1/2 অ্যাম্পিয়ার। তার মানে এখান থেকে 1/2 অ্যাম্পিয়ার যাচ্ছে বি এর মধ্যে। এই 1/2 অ্যাম্পিয়ারটা এখন দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা I1 একটা হচ্ছে I2। বাট তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, I1 I2 তে ভাগ হলেও
এই I1 I2 তে ভাগ হইলেও তখন এই দেখো যখন হচ্ছে এ থেকে বিতে যাবে, যেহেতু এটা সিরিজে বা নর্মালি আছে কানেক্টেড, এ থেকে বিতে গেলে এ কিন্তু কিছুটা ভোল্টেজ, এই যে R1টা কিন্তু কিছুটা ভোল্টেজটা ড্রপ করে নিবে, বি বিন্দুতে ভোল্টেজটা কমে যাবে। বি থেকে সিতে যখন যাবে তখন কিন্তু এদের এই যে R2 এবং R3 এর ভোল্টেজটা কি থাকবে, সেম থাকবে, কারণ আমরা তো জানি সমান্তরালে ভোল্টেজ সেম, তড়িৎ প্রবাহ আলাদা, ওই জন্য একটা I1 একটা I2 দিচ্ছে। আর শ্রেণীতে কিন্তু ভোল্টেজ আলাদা হয় আর তড়িৎ প্রবাহ সেম থাকে, ওই জন্য ভোল্টেজটা কিন্তু এখানে কমে যাবে। তো এইখান থেকে বিতে আসতে, বিতে ভোল্টেজ কত এটা আমরা বের করবো। বিতে ভোল্টেজটা কমে যাচ্ছে, যে ওই কমে যাচ্ছে কত, ওইটা ধরেই আমাদের হচ্ছে বিসি এরটা বের করতে হবে, সি বিন্দুর ভোল্টেজটা বের করতে হবে, যা ওইটার মাধ্যমে কিন্তু আমরা I1 বা এগুলো আর কি পাবো। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস বলি, আচ্ছা আমরা বের করি আর কি এটার ভোল্টেজটা কত। আচ্ছা এইখানে দেখো আমরা ভি ইকুয়াল টু কি লিখতে পারি, আই আর লিখতে পারি, তাই না? এখন ভি মানে কি, বিভব পার্থক্য, বিভব কিন্তু না, বিভব পার্থক্য। তাহলে আমি বলছিলাম যে এটা শুরুর দিকে থাকে বা প্লাসের দিকের কাছে, ওটা কিন্তু বড় বিভব, এটা কম। তাহলে ভি সমান লেখা যাবে ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু আই, তো বের করছি 1.2। আর কত কত ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, আর ওয়ানের মান কত ছিল, 5 ছিল, 5। তাহলে এটা কত হচ্ছে, 6 ভোল্ট, 6 ভোল্ট হচ্ছে। এখন 6 ভোল্ট, কত 6 ভোল্ট, এই দুইটার বিয়োগ ফলটা হচ্ছে 6 ভোল্ট। দেখো 12 ভোল্টটা ডিরেক্ট এ বিন্দুতে যাচ্ছে এই পাশে, তার মানে ভি এ মানে কত, 12। ভিবি হচ্ছে কত, ভিবি তো বের করবো, 6 ভোল্ট। তার মানে ভিবি ইকুয়াল টু 12 থেকে 6 গেলে কত ভোল্ট থাকে, 6 ভোল্ট থাকে। তাহলে আমরা ভি বিন্দুটার বিভব পেয়ে গেছি, ভি বিন্দুর বিভব কিন্তু পেয়ে গেছি। এরপরে দেখো বি বিন্দুটার যখন বিভব পাই গেলাম কত ভোল্ট, 6 ভোল্ট পাইলাম। আর এখানে হচ্ছে একটা সমান্তরালের কাহিনী আছে, হুম, এটা হচ্ছে সি বিন্দু। তো এই বিভবটা মানে এইটার বিভব পার্থক্য সেম থাকবে, এইটার বিভব পার্থক্য যে এইটার কথা ঠিক আছে মানলাম, বাট যখন এই পুরা সিস্টেমটাকে, এই কারেন্টটা মানে এখান থেকে কি কি যাচ্ছে, আই যাচ্ছে, কিন্তু এখনো কিন্তু আই যাচ্ছে। তো এই আইটা যখন এর মধ্যে দিয়ে যাবে, এই পুরা সিস্টেমটার মধ্যে দিয়ে যখন যাবে, তখনও কিন্তু ভোল্টেজ কিন্তু লস হবে, মানে বি বি বিন্দু আর সি বিন্দুর ভোল্টেজ কিন্তু সেম হবে না, এদের পার্থক্যটা R2 এর ক্ষেত্রে সেম হবে, R3 এর ক্ষেত্রে সেম হবে। তো দেখো এই পুরা সিস্টেমটার তুল্যরোধ কত বের করছিলাম, ওই যে সমান্তরালে যে ছিল, দেখো R2 আর R3 সমান্তরালে ছিল, দেখো এই পুরা সিস্টেমটার তুল্যরোধ কত বের করছিলাম, 4 ওহম। আর আই কিন্তু দেখো 4 ওহম যাচ্ছে, মানে 4 ওহমের মধ্যে আই যাচ্ছে, আবার বের হচ্ছে আই, দেখো এখানে এটা কিন্তু আই, আই যাচ্ছে, দুই ভাগে ভাগ হয়েছে ঠিক আছে, আবার কিন্তু এই দুইটার মধ্যে দিয়ে কি বের হচ্ছে, আই কিন্তু বের হচ্ছে। আশা করি বুঝতে পারতেছো, আই ঢুকতেছে আই বের হচ্ছে। আর এখানে I1 I2 কনভার্ট হয়েছে, এগুলো পরের হিসাব, মানে এখানে আই ঢুকতেছে, এইটাতে কিন্তু আই বের হচ্ছে, এটা কিন্তু বুঝতে পারতেছো। তাহলে এই আই যখন এই পাশ থেকে ওই পাশে যাবে, তাহলে ভোল্টেজ ড্রপ হবে কিসের জন্য, এই এই দুইটার তুল্য রোধের জন্য। এই দুইটার তুল্য রোধ কত, 4 ওহম। তাহলে আমি যদি সি বিন্দুর ভোল্টেজ বের করতে চাই, বিভব বের করতে চাই, তাহলে ভি ইকুয়াল টু আমরা আবার কি জানি, আই আর। এই ক্ষেত্রে অবশ্যই যেহেতু প্লাস পয়েন্টের দিকে এই পয়েন্টটা আছে বি বিন্দুটা, তাহলে এটার ভোল্টেজ সি এর তুলনায় বেশি, বি এর তুলনায় এ ভোল্টেজ বেশি, সি এর তুলনায় বি ভোল্টেজ বেশি, স্বাভাবিক। তাহলে এটা সমান লেখা যাবে ভিবি মাইনাস ভিসি ইকুয়াল টু কত, আই আর। ভিভি কত, ভিভি তো আমরা বের করছি 6 ভোল্ট, মাইনাস ভিসি, আই কত, মেইন তড়িৎ প্রবাহটা কত বের করছিলাম 1.2। আর কত, এখানে কি আমরা শুধু মানে ওয়ান ওই R2 R3 এর মান বসাবো না, এখানে কিন্তু এদের পুরো তুল্যরোধটার মান বসবে 4। তাহলে কত হচ্ছে এটা, 4.8, এটার মান হচ্ছে 4.8, 6 - ভিসি। তাহলে এখান থেকে ভিসি কত পাবো, 6 থেকে 4.8 বাদ দিলে থাকে 1.2 ভোল্ট পাচ্ছি, 1.2 ভোল্ট। হ্যাঁ, আচ্ছা ভিসি এর মানটা এখানে ওইভাবে বের করার দরকার নেই, বাট আমরা বের করলাম আর কি, আমাদের কিন্তু এইটাই দরকার, এই যে এদের বিভব পার্থক্যটা দরকার। ভিভি মাইনাস ভিসি এর বিভব পার্থক্য কত, আইআর কত 4.8, এটা আমি এক্সট্রা বের করলাম। বিভিন্ন অঙ্কে দেখাল মানে দেখবা যে এরকম বের করা লাগতেছে, তাও তোমরা এটা শিখে রাখলে কিভাবে তুমি বের করতে পারো ভিসি পয়েন্ট। তো আমাদের দরকার এদের বিভব পার্থক্যটা, মানে এই যে দেখো এটা দ্বারা কি বোঝাচ্ছে, এদের দুইটার বিভব পার্থক্য যে 4.8 আসলো এত ভোল্ট, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে এখান থেকে যখন এখানে যাবে কারেন্টটা, তখন তাদের বিভব পার্থক্য এতটা থাকবে। আবার আমরা তো দেখতেছি যে এই যে
আরপি বলা আছে মানে 4 ওহম। এইটা কি? এই দুইটার তুল্য রোধ না? তার মানে এই দুইটার মধ্যে দিয়ে সেম বিভবটাই যাবে। 4.8 ভোল্টটাই যাবে। এটার মধ্যে দিয়েও কত যাবে? 4 পয়েন্ট, এটার মধ্যে দিয়ে 4.8 ভোল্ট যাচ্ছে। এটার মধ্যে দিয়ে 4.8 ভোল্ট যাবে। 4.8 ভোল্ট যাবে বললে ভুল হবে। এই যে এইটার বিভব পার্থক্য হচ্ছে 4.8 ভোল্ট। এই দুই প্রান্তের বিভব পার্থক্য কি 4.8 ভোল্ট। আমরা যখন I1 আর R1 বের করবো তখন এই বিভবটা ইউজ করব। যেমন এখানে আই বের করতে গেলে আমরা বিভব কোনটা ইউজ করি? 12 ভোল্ট, প্রথমটার ক্ষেত্রে 12 ভোল্ট ইউজ করছি। এটার ক্ষেত্রে হচ্ছে বিভব কত আসছে? 6 ভোল্ট বা এরকম আর কি। তো এইখানে আমরা তো 12 ভোল্ট ইউজ করতে পারবো না। এখান থেকে কিছুটা লস হয়ে গেছে, 6 হয়ে গেছে লস হয়ে। তারপর এই দুইটার পয়েন্টের বিভব পার্থক্য বের করছি কত? 4.8 আসছে। তাহলে এখানে আমরা 4.8 এইটা ইউজ করব। অর্থাৎ আমি যদি এখন সূত্র লিখি, সূত্র যদি লিখি, হ্যাং করতেছে যে কেন বুঝতেছি না। না ঠিক হয়েছে এবার। আচ্ছা এখানে যদি আমি সূত্রটা লিখি, আই ইকুয়াল টু বা I1 ইকুয়াল টু কি লেখা যাবে? ভি বাই আর। I1 মানে এই যে উপরের আইটা, এটা ভি বাই আর। ভি কত? এখানে কি ভি আমরা 12 ভোল্ট ইউজ করব? না, এখানে ভি ইউজ করতে হবে তোমার এই যে 4.8 ভোল্ট, যেটা 4.8 ডিভাইডেড আর কত এটার? আর টু এর মান কত ছিল? আর টু এর মান বলা ছিল 6, এটা আসবে 0.8 অ্যাম্পিয়ার। আবার I2 যদি বের করতে চাই তখন কি লিখবো? ভি, তখন লিখবো ভি বাই আর। I2 এর ভি কত? বিভব হচ্ছে 4.8, আর কত? 12, এটা আসবে 0.4 অ্যাম্পিয়ার। তাহলে এই I1 যে I2 পাইলাম, R2 এবং R3 এর মধ্যে দিয়ে গেছে, এই দুটো যদি যোগ করে দাও, I1 প্লাস I2 ইকুয়াল টু কত হবে? 0.8 প্লাস 0.4 ইকুয়াল টু আসবে 0. আচ্ছা এই যোগটা হচ্ছে অন্য পেজে করি, এত জায়গা কম যেহেতু এখানে। এটা কত আসলে? 0.4 অ্যাম্পিয়ার। তাহলে I1 আর I2 যদি যোগ করি কত আসবে? 0.4 প্লাস 0.8 অ্যাম্পিয়ার হবে 1.2 অ্যাম্পিয়ার। 1.2 অ্যাম্পিয়ার আসলো যোগফলটা। আর আমি কিন্তু আগে অলরেডি বলছি যে আই হবে I1 আর I2 এর যোগফল। বুঝাই যাচ্ছে, আমি তো শুরুতেই বলছিলাম। তো এটা কিন্তু হয়ে গেছে। আলাদা আলাদাভাবে বের করে দেখলাম যে আসলেই যোগফলটা হচ্ছে। আর আরেকটা বলছে যে, প্রশ্নটা কি ছিল? বলছে যে আর টু আর টু এবং R3 এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ যায় তার সমষ্টি, মানে I1 আর I2 এর সমষ্টি, যেটা আমরা বের করছি অলরেডি 12, মানে 1.2 অ্যাম্পিয়ার। আর এই সমষ্টিটা R4 এর মধ্যে দিয়ে যেটা যায় তড়িৎ প্রবাহ তার সমান। আচ্ছা দেখো আমি R4 এর মধ্যে দিয়ে কোন তড়িৎ প্রবাহটা নিয়ে গেছি? যেটা মেইন তড়িৎ প্রবাহ সেটাই না? দেখো I এদিক দিয়ে যায়, এটা পার হয় I, এই আইটা ভেঙে I1 I2 হয়, আবার যুক্ত হয়ে কি হয়? I হয়। ওই আইটাই তো এই R4 দিয়ে যায়। আর I মানে কত? মেইন তড়িৎ প্রবাহটা। মেইন তড়িৎ প্রবাহটা কত বের করছে? 1.2 অ্যাম্পিয়ার। তাহলে দেখো এই দুইটার যোগফল কি আসছে? 1.2 অ্যাম্পিয়ার। আর R4 এর মধ্যে দিয়ে যেটা যায় সেটা কত? 1.2 অ্যাম্পিয়ার। যেহেতু মেইন আইটা যায়, মেইন তড়িৎ প্রবাহ বা মেইন আইটা যায়, তাহলে এটাই হবে। দেখো এটা আর এটা, এই দুইটার যোগফল এটা হচ্ছে, আর এটা কি সমান? তাহলে আসলে এটা সমান হবে। এই যে গাণিতিকভাবে যাচাই করো, তাহলে সমান হবে আর কি, এটা বলতে হবে। আশা করি বুঝতে পারছো ম্যাথটা। সহজই ছিল। এরপরে আরো দুই একটা ম্যাথ দেখি। আচ্ছা, তড়িৎচালক শক্তি কাকে বলে? এটার সৃজনশীল ক নম্বর? তড়িৎচালক শক্তি কাকে বলে? পরিচালক শক্তি হচ্ছে, মনে করো এটা হচ্ছে একটা ব্যাটারি বা কোষ, তড়িৎ কোষ, এটা হচ্ছে একটা বাল্ব,
এটা হচ্ছে সার্কিট একটা অঙ্কন করলাম আর কি। তো তড়িৎচালক শক্তি হচ্ছে সেই শক্তি যেই শক্তির দ্বারা কোনো বর্তনী কোনো একটা বিন্দু থেকে একটি ধনাত্মক আধান ওই বর্তনী ঘুরে আসে। ওই বর্তনী থামো, অন্য কালে দিয়ে বুঝি। মনে করো এটা একটা বিন্দু, এখান থেকে একটা তড়িৎ আধান বা +1 কুলম্ব চার্জকে আমি এই বর্তনীকে ঘুরাচ্ছি। তো ঘুরে আসতে আস্তে আস্তে মানে ওই রোধ সহ এবং ওই উৎস সহ অতিক্রম করে আবার যদি সে আগের অবস্থায় ফিরে আসে, তাহলে যেই শক্তি বা যেই তোমার কাজটা খরচ হয় সেটাই কিন্তু তড়িৎচালক শক্তি, যে তোমার শক্তি খরচ হয় আর কি। এটাই তো, হ্যাঁ। এরপর দেখো ফিলামেন্ট বাল্ব ব্যবহারে বিদ্যুৎ শক্তি অপচয় কেন হয়। আগেকার দিনে দেখবা যে এরকম বাল্ব পাওয়া যেত, এখানে হচ্ছে তোমার এই যে এরকম এরকম স্প্রিং থাকতো, আর বাল্বটার হচ্ছে চারপাশে কাচের আর কি ইয়ে থাকতো, এরকম বাল্ব থাকতো। এখন কথা হচ্ছে এইটার শক্তির অপচয় হয় কেন। এই বাল্বগুলো দেখবে এখন কিন্তু তোমার ম্যাক্সিমাম এলইডি বাল্ব, তারপর এনার্জি বাল্ব এগুলো ইউজ করা হয়। এই বাল্বটার সমস্যা কি, এখানে যে তারটা ইউজ করে সেটা হচ্ছে নাইক্রোম ওয়্যার। নাইক্রোমের রোধ কিন্তু অনেক বেশি। রোধ বেশি হওয়ার কারণে এটা কিন্তু জ্বলে এবং হিট প্রডিউস করে অনেক। হিট কিন্তু অনেকটা শক্তি নষ্ট করে ফেলে। আলো তো দরকার, আলো তো দেয়। আবার এই আর যদি বেশি হয় তাহলে কি সমস্যা হবে। আর যদি বেশি হয় তাহলে কিন্তু এটা বেশি পাওয়ার কনজিউম করবে, বা এটা কিন্তু ওয়াটগুলো তুমি যদি দেখো আগেকার দিনের এরকম হলুদ যে বাতিগুলো পাওয়া যায় এগুলো কিন্তু তোমার বেশি পরিমাণ আলো দেয় না। আবার এদের ওয়াট কিন্তু অনেক বেশি থাকে। 100 ওয়াটের বাতি যেই আলো দেয়, নর্মাল এলইডি 10 ওয়াট 15 ওয়াট দিয়ে তার চেয়ে বেশি আলো পাওয়া যাচ্ছে। আর এগুলো কিন্তু এখন ইউজ অনেক কমে গিয়েছে, কারণ এদের হচ্ছে শক্তি অপচয়টা বেশি, কারণ এদের আর এর মানটা বেশি। আর এর মানটা বেশি, আর আমরা জানি ক্ষমতা ইকুয়াল টু কি, আই স্কয়ার আর। আর যদি বাড়ে এদের ক্ষমতা বা ওয়াটও কি বেড়ে যাবে। বেড়ে যাবে কিনা, অবশ্যই বেড়ে যাবে। আচ্ছা, এর মানে মেইন ম্যাথে যাই আর কি। এরপরের ম্যাথটা কি বলছে, উদ্দীপকের তারটির দৈর্ঘ্য যদি 3 গুণ করা হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি অর্ধেক করা হয়, পরিবর্তিত রোধের মান কত। আচ্ছা, আমরা রোধের একটা সূত্র দেখছিলাম, আর ইকুয়াল টু রো এল বাই এ। এটা কিন্তু আপেক্ষিক রোধ, এরকম একটা সূত্র দেখছি। এখন বলছে যে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, 3 গুণ করা হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক। আচ্ছা, আমরা এইটাকে নর্মালটাকে R1 ধরে নিই। ধরে নাও R1 সে আছে কত ওহম দেওয়া আছে, কত ওহম, এখানে 5 ওহম দেওয়া আছে, 5 ওহম। আর R1 সমান কি, R1 সমান বা R1 ধরো, হ্যাঁ R1 সমান কি বলা যাবে, রো L1 ডিভাইডেড বাই A1 ইকুয়াল টু 5 ওহম। এটা তুমি 1 নাম্বার হিসেবে দিয়ে রাখতে পারো, নো প্রবলেম। আর এই দৈর্ঘ্য 3 গুণ প্রস্থ অর্ধেক করার পরে যে আর এর মানটা, সেটা মনে করো যে, আচ্ছা এটা তো এইভাবেও লেখা যায়, 5 ওহমটাকে এদিকে রাখলাম আর রো L1 বাই A1টাকে একখানে রাখলাম, এটাকে দাও 1 নম্বর। আচ্ছা, এখন এই দ্বিগুণ করার পর রো তো আর এটা, রো তো এটা নাও থাকতে পারে, 5 ওহম নাও থাকতে পারে, তো এটা অন্য একটা ওহম নাম দিই, ধরে নাও ওটার নাম হচ্ছে R2। R2 ইকুয়াল টু কি লিখতে পারবো, রো L2 বাই A2। এখন বলছে যে দৈর্ঘ্য কি করছে, L1 এর মতো কিন্তু রাখেনি, চেঞ্জ করে দিছে, L2 করেছে। L2টা কত, 3 গুণ, কত 3 গুণ, এই L1 এর 3 গুণ, তার মানে L2 ইকুয়াল টু বলতে হবে 3 L1। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2 সমান কি করছে, A1 এর অর্ধেক করে দিছে, তাহলে A1/2। এখন এই মানগুলো এখানে বসাও। L1 মানে কত, L2 মানে কত 3 L1, আর A2 মানে কত A1/2। যেহেতু A1/2, এই 2টা উপরে গুণ হয়ে যাবে, ভাগ তো, ভাগ করলে কি উল্টে গিয়ে গুণ হয়ে যায়। বা আরও স্পেসিফিক ভাবে যদি লিখতে চাও, R2 ইকুয়াল টু লিখতে পারবা রো 6L1 নিচে A1, 6L1 নিচে হচ্ছে L1। আচ্ছা, একটা জিনিস দেখো, এই এই আলফা L1 A1 এইটুকুর মান কত, আলফা L1 N1 এটুকুর মান কত, 5 ওহম ছিল না, এই যে এই প্রথম সূত্র অনুসারে 5 ওহম। তাহলে এই যে আলফা L1 A1, বা এটাকে তুমি যদি এইভাবে লেখো, R2 ইকুয়াল টু 6টাকে সামনে রাখো, গুণ আকারে যেটা আছে 6, আর রো L1 A1 এটা এখানে রাখো। রো L1 আচ্ছা, এটা একটু উপরে উঠাই দিই যেহেতু নিচে জায়গা নেই লেখার।
আচ্ছা, তাহলে R2 ইকুয়াল টু কি লেখা যাবে? এই যে রো L1 এটার মান কিন্তু 5 ওহম যেটা বললাম। তাহলে R2 লেখা যাবে 6 তো আছেই। আর এখানে কত? 5 ওহম। তাহলে 5 6 কত ওহম হবে? 30 ওহম হয়ে যাবে। তাহলে পরিবর্তিত রোধের মান কত ওহম হবে? অ্যান্সার হবে 30 ওহম। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। আমাদের কিন্তু অঙ্ক করা শেষ। গ শেষ। এরপরে ঘ করতে হবে। ঘ করতে হবে। আচ্ছা, সার্কিটটা আগে ড্র করি। সার্কিটটাতে কি আছে? এখানে একটা ছোট করে আর্ট করি। এখানে ২ টা রোধ দেওয়া আছে। এখানে একটা অ্যামিটার লাগানো আছে। আচ্ছা থাক, সমস্যা নেই। এখানে আরেকটা রোধ দেওয়া আছে। এই পাশে বের করে দিছে। দেন ব্যাটারিটা এখানে লাগানো আছে। এটা প্লাস আর এই পাশেরটা হচ্ছে মাইনাস। এটাও বলে দেওয়া আছে। ১২ ভোল্টের ব্যাটারি। আর অ্যামিটারটা যেই মানটা দিচ্ছে সেই মানটাও লিখে দেওয়া আছে। 67 2.67 অ্যাম্পিয়ার। হুম। আর কারেন্ট প্রবাহের দিকটা বলে দেওয়া আছে। দেখো প্লাস থেকেই তো যাবে। আই এদিকে যাবে। এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে আই বের হয়ে এখানে এসে পৌঁছাবে। এটা হচ্ছে সার্কিট। বলছে যে অ্যামিটারটি সঠিক পাঠ দিচ্ছে কিনা। অ্যামিটারটি সঠিক পাঠ দিচ্ছে কিনা। আমরা কি জানি অ্যামিটার দ্বারা কি নির্ণয় করা হয়? তড়িৎ প্রবাহ নির্ণয় করা হয়। তড়িৎ প্রবাহ নির্ণয় করতে অ্যামিটারটা ইউজ করা হয়। তো অ্যামিটারটার তুমি এই রোধের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট পাস হচ্ছে সেই মানটা বের করবা। দেখবা যদি 2.67 আসে অ্যাম্পিয়ার, তাহলে বুঝবা যে এটা সঠিক মান দিচ্ছে অ্যামিটারটা, বা অ্যামিটারটা কাজ করতেছে। আর যদি 2.767 না দেয়, তাহলে এটা সঠিক কাজ করতেছে না বা সঠিক মান দিচ্ছে না। তো সার্কিট টাকা আমাদের শেষ। এটা আমরা হচ্ছে অন্য পেজে নিয়ে যাই, ওখানে ম্যাথটা ভালো মতো করি। সরি, এখানে আরেকটা জিনিস আঁকতে আমি ভুল করছি। এটা আমি একটু সংশোধন করে নিচ্ছি। এখানে একটা রোধ ছিল, এটা দিতে ভুলে গেছি। আচ্ছা, রোধের মানগুলো কি বলা আছে? 361। এটা হচ্ছে 3 ওহম, নিচেরটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে 1 ওহম। আচ্ছা, আমরা হচ্ছে যদি এই ৩ ওহমের মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহ গেছে সেটা বের করতে চাই, তাহলে আমাদের অবশ্যই মেইন তড়িৎ প্রবাহটা জানা লাগবে। মেইন তড়িৎ প্রবাহ জানতে গেলে আমাদের তুল্যরোধ জানা লাগবে। তো তুল্যরোধ বের করার তো আমরা সূত্র জানি। সমান্তরালে থাকলে একটা সূত্র, শ্রেণীতে থাকলে আরেকটা সূত্র। এখন দেখো এখানে কি কি সমান্তরালে আছে। এই ২ টা সমান্তরালে আছে। এই ২ টার সমান্তরাল করে আমরা একটা রোধ পাবো, ওইটা আবার এইটার সাথে শ্রেণীতে আছে। অর্থাৎ এখানে ৩ ওহম, ৬ ওহম কিসে আছে? সমান্তরালে। এটা ঘ নাম্বার করতেছি কিন্তু। সমান্তরালে আছে। তাহলে এদের মধ্যে দিয়ে মানে তুল্যরোধটা কি হবে? আরপি ইকুয়াল টু লিখতে পারবো, সরি 1/rp ইকুয়াল টু লিখতে পারবো 1/rp 1/r1 প্লাস 1 বাই, ডিরেক্ট লিখি একবারে, 1/3 প্লাস 1/6। তাহলে 1/rp ইকুয়াল টু কি হবে? 6 লসাগু হবে। লসাগু করো নর্মালি যেভাবে করে। তাহলে কত? 3/6 কাটাকাটি করলে 1/2। তাহলে 1/rp এর মান 1/2। তাহলে rp এর মান কি উল্টায় দিলে কত হবে? 2 ওহম হবে। 2 ওহম হবে আশা করি। আচ্ছা, আবার এটা অলরেডি আমি করে ফেলছি ম্যাথটা। এটা অলরেডি করে ফেলছি, কিন্তু কথা হচ্ছে যে এই যে মাঝখানে মাইক্রোফোনের সমস্যা হওয়ার কারণে এখান পর্যন্ত আসছিলাম, তুল্যদের কাছাকাছি পর্যন্ত। তারপরে বাকিটা আর রেকর্ড হয়নি। তো ওই অংশটুকু কেটে আমি আবার হচ্ছে বুঝাই দিচ্ছি আর কি, যে বাকি অংশ কি করছে। আচ্ছা, প্রথম থেকে বলি। এখানে আমরা আসলে কি করছি? তুল্যরোধ প্রথমে বের করতেছিলাম। এই ৩ আর ৬ কিসে ছিল? সমান্তরালে। এদের তুল্যরোধ আসছে কত? ২। তুল্যরোধ ২ আসছে। এখন আহ যখন এই তো ২ আসলো, এই ২টার জায়গায় কত লেখা যাবে? ২। আর এই পাশে কত ছিল? ১। এই ২ আর ১ এখন কিসে আছে? শ্রেণীতে। শ্রেণীতে হলে তো নরমালি যোগ করা লাগে। তাহলে আর এস ইকুয়াল টু কি হবে? আরপি প্লাস 1। আরপি মানে ২ প্লাস 1 মানে কত? ৩।
তুল্য রোধ কিন্তু এই বর্তনীটা তুল্য রোধ কিন্তু 3 আমরা পেয়ে গেছি। 3 যখন পেয়ে গেলাম, আমরা তখন কি বের করবো? বের করবো হচ্ছে, যেহেতু এই এমিটারের মান এটা সঠিক আছে কিনা এটা জানতে চাইছি। এমিটার মান কত দেওয়া ছিল? 2.67 অ্যাম্পিয়ার। আর এটা কোন রোধের সাথে কানেক্টেড আছিল? 3 ওহম রোধের সাথে। আর এই 3 ওহম রোধের ভেতর দিয়ে কোন কারেন্টটা গেছে? এই আই তো এই পাশে আসতেছিল, আই, এই আইটা কিন্তু ডিভাইডেড হয়ে I1 হয়ে গেছে, আর এই পাশে I2 হয়ে গেছে। আমাদের মেইনলি এই I2টা বের করতে হবে, যেন বুঝতে পারি যে এখানে আসলে 3 ওহম রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট গেছে। যদি 2.67 যায় তাহলে বুঝবো যে হ্যাঁ এই সরি এই অ্যামিটারের মানটা সঠিক আছে। তাহলে এই আই বের করার জন্য আমাদের অবশ্যই, আমরা জানি I1 যদি বের করি তাহলে আমাদের V/R লাগবে। ভি মানে কিসের ভি? এই এই এটার হচ্ছে বিভব পার্থক্য লাগবে, এই রোধের বিভব পার্থক্য। আর যেহেতু দুইটা রোধই সমান্তরাল আছে, আমরা জানি সমান্তরাল বিভব পার্থক্য কি হয়? সেম হয়। এটার বিভব পার্থক্য যা, নিচেরটার বিভব পার্থক্য তা। তো বিভব পার্থক্য, এই দুইটা যখন বিভব পার্থক্য বের করবো, বিভব পার্থক্য বের করার সূত্র কি? V=IR। তো এইখানে কি আই আর কি আমি শুধু 3 বসাবো না শুধু 6 বসাবো? না, যেহেতু বিভব পার্থক্য দুইটা দুইটা রোধেরই সমান, অর্থাৎ এই পয়েন্ট আর এই পয়েন্ট, এদের মাঝখানের বিভব পার্থক্যটা এখানে বসানো লাগবে। এদের মাঝখানে বিভব পার্থক্যটা বসাইতে গেলে এদের মাঝখানে যত মানে রোধ তুল্য আছে বা নেট রোধ আছে সেইটা বসাইতে হবে। এদের মধ্যে তুল্য রোধটা কত? এই দুটার মধ্যে তুল্য রোধ কত? 2 ওহম। সমান্তরালের তুল্য রোধ 2 ওহম। দেখো এই আই আর আর এর মান কত বসেছি? 2। তাহলে কত পাইছি? বিভব পার্থক্য বি পাইছি 8 ভোল্ট। বিভব পার্থক্য কত পাইছি? 8 ভোল্ট। যখন আমি এই I=V/R বসাবো, আর এর মান তো 3 ওহম দেওয়াই আছে, বাট ভি যে বসাবো, এইটার ভি আর এটার ভি তো সেম। ওই ভিটা কত? 8 ভোল্ট। এই যে দেখো এখানে লিখে দিচ্ছি, এটার মধ্যে তো 8 ভোল্ট যাবে, এটা তো 8 ভোল্ট। বিভব পার্থক্য থাকে 8/3 করলে 2.67 আসে, মানে 2.66666 এরকম আসে। তো 2.67 এটাকে লেখা যাবে, 2.67 ধরে নেওয়া যাবে। তো 2.67 অ্যাম্পিয়ার। আর এমিটার পার্ট কত ছিল প্রশ্নে দেওয়া? 2.67 অ্যাম্পিয়ার। তার মানে এমিটারের মানটা কিন্তু সঠিক ছিল। তাহলে এখানেই শেষ হচ্ছে আজকে। আর যেহেতু মাইক্রোফোনের চার্জ নেই, আবার সমস্যা দেখা দিচ্ছে, ওই জন্য নেক্সট দিন বাকিটা করাবো। বাকি যে কয়েকটা ম্যাথ আরো আছে, এটার পার্ট 2 আসবে, ওইটাতে করাবো।